প্রিয় শিক্ষার্থীরা, আজ যে ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি এইচএসসির আইসিটির একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা। এই অধ্যায়ের একটা ওয়ান শট নেওয়ার চেষ্টা করছি, যেখানে পুরো সিকিউটা তোমাদের কমপ্লিট করে দেওয়া হবে, একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যে যে ক্যাটাগরির আমাদের প্রশ্নগুলো আসে সৃজনশীলে, পুরোটা এখানে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। আমাদের প্রথমেই জানতে হবে তাহলে যে এই যে চ্যাপ্টার যে 5, এখানে সি প্রোগ্রাম যে ভাষাটা, এটা আসলে আমাদের কেন ব্যবহৃত হয়। আমি দেখতে পাচ্ছি প্রথমেই লিখে রেখেছি যে গাণিতিক সমস্যা সমাধানের জন্য আমাদের সি ভাষাটা ব্যবহার করা হয়। বিভিন্ন যে জটিল গাণিতিক সমস্যাগুলো তা আমরা সহজভাবে যেন আমরা সমাধান করতে পারি, তার জন্য মূলত সি প্রোগ্রামের ব্যবহারটা। তারপরে লিখে রেখেছি আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য, যে সি ভাষার যে জনক, সি ভাষার জনককে, সি ভাষার জনক হচ্ছে আমাদের ডেনিস রিচি। আর আমার যে এই সি প্রোগ্রামটা লিখব, কোন কোন ভাষার সহযোগে লিখব, কোন কোন ভাষার সমন্বয়ে লিখব, কিছু ভাষা এখানে লিখে রেখেছি, যে সি, সি প্লাস প্লাস, প্রোলগ, পাইথন, মার্কারি, ওপিএস, পাই অ্যাসেম্বলি। এই ভাষার সমন্বয়ে মূলত আমরা সি ভাষাগুলো, এই সি প্রোগ্রামটা আমরা লিখে থাকি। আমাদের এই অধ্যায়টাকে 3টা ভাগে ভাগ করতে পারি। প্রথম ভাগটাকে বলতে পারি আমরা ফ্লো চার্ট, দ্বিতীয় ভাগটা হচ্ছে অ্যালগরিদম এবং তৃতীয় ভাগটা হচ্ছে সি প্রোগ্রাম। এই 3টা ভাগের সমন্বয়ে মূলত আমাদের এই অধ্যায়টা তৈরি। এই 3টা ভাগের কনসেপ্ট যদি পুরোপুরি ক্লিয়ার করতে পারি, তাহলে আমাদের পুরো চ্যাপ্টারটা আমাদের শেষ হয়ে যাবে। তাহলে আমাদের পার্ট বাই পার্ট জানতে হবে। আগে ফ্লো চার্ট কী জিনিস, কীভাবে ফ্লো চার্ট তৈরি হয় এবং কোন কোন উপাদানগুলো ফ্লো চার্টে থাকে। তারপরে আমাদের জানতে হবে যে অ্যালগরিদমটা কী জিনিস, কীভাবে একটা অ্যালগরিদম তৈরি করা হয়, এবং সর্বশেষে আমাদের ধারণা নিতে হবে যে কীভাবে একটা সি প্রোগ্রাম লিখতে হয়। তাহলে ফ্লোচার্ট হচ্ছে জ্যামিতিক চিত্রের সমন্বয়ে তৈরি কাঠামো। তাহলে আমরা বলতে পারি জ্যামিতিক চিত্রের সমন্বয়ে তৈরি কাঠামোকেই ফ্লোচার্ট বলে। তাহলে চিত্রের ধারা মূলত আমাদের ফ্লোচার্টটা বর্ণনা বা ব্যাখ্যা করতে হয়। ফ্লোচার্টটা ভালোভাবে রপ্ত করতে গেলে আমাদের অবশ্যই তার 3টা ভাগ জানতে হবে। একটা হচ্ছে সাধারণ ফ্লোচার্ট, আরেকটি হচ্ছে ছোটো এবং বড় ফ্লোচার্ট, আর সর্বশেষটি হচ্ছে আমাদের ধারার ফ্লোচার্ট। এই 3টা ফ্লোচার্ট জানলে আমাদের পুরো ফ্লোচার্টের টপিকটাই শেষ হয়ে যাবে। এখন আমাদের জানতে হবে যে কীভাবে একটা সাধারণ ফ্লোচার্ট তৈরি করতে হয়, এবং ছোটো বড় ফ্লোচার্টটাই কীভাবে তৈরি হয়, এবং ধারার ফ্লোচার্টটাই কীভাবে তৈরি করতে হয়, কোন কোন কাঠামোতে, এটা আমাদের আলাদাভাবে এখন জানতে হবে। ফ্লোচার্টের মৌলিক সাজ হচ্ছে আমাদের 4টি, এটা এমসিকিউতে আসতে পারে। প্রথম সাজটি হচ্ছে আমার ডিম্বাকার আকৃতির, সেটা শুরু এবং শেষ অর্থে ব্যবহৃত হয়। আর আরেকটি হচ্ছে আমাদের রম্বসের মতন, সেটি সাধারণত ইনপুট এবং আউটপুটের জন্য ব্যবহৃত হয়। আর যেটা আয়তকারের মতন দেখতে, সেটা প্রসেসিং বা প্রক্রিয়াকরণের জন্য ব্যবহৃত হয়, যেখানে মূলত মেইন প্রোগ্রামের কাজটা সম্পাদিত হয়। আর এটা হচ্ছে ডাম্বেল আকৃতির, যেটা এটা মূলত সিদ্ধান্ত বা শর্তের জন্য ব্যবহৃত হয়। এ হচ্ছে আমাদের 4টা প্রতীক, এটাকে বলা হয় মৌলিক সাজ। এগুলোর সমন্বয়ে মূলত আমরা ফ্লোচার্টটি তৈরি করি। এটা সাধারণ ফ্লোচার্টই হোক, ছোটো বড়ই হোক বা ধারারই হোক না কেন। এছাড়া অতিরিক্ত এই মৌলিক সাজগুলো ছাড়া আমাদের অতিরিক্ত আরও 2টি সাজ ব্যবহৃত হয়, যেটা হচ্ছে আমাদের বৃত্ত আকৃতির একদম ছোটো করে, সেটা হচ্ছে সংযোগ। আর সর্বশেষটি এই তীর চিহ্নের মতন, যারা এরো চিহ্নের মতন ব্যবহৃত হয়েছে, সেটা প্রবাহের দিককে বোঝানোর জন্য ব্যবহৃত হয়। এই ছিল মূলত আমাদের সাজগুলো, যেগুলো দিয়ে মূলত আমরা ফ্লোচার্টটি অঙ্কন করব। এই হচ্ছে আমাদের 3টা ফ্লোচার্ট, সাধারণ, ছোটো বড় এবং ধারার। কিছুক্ষণ আগে যে আমি যে মৌলিক সাজগুলো দিয়েছিলাম, এগুলোর সমন্বয়ে আমরা এগুলো এখন অঙ্কন করব। এই হচ্ছে আমাদের 3টি ফ্লোচার্ট। সাধারণ ফ্লোচার্টটা এইভাবে হয়, ছোটো বড়টা হচ্ছে এইভাবে, এবং ধারার যে ফ্লোচার্টটা সেটা হচ্ছে আমাদের এইভাবে হবে। এখন কথা হচ্ছে আমরা কীভাবে এটা মনে রাখবো। এটা বিভিন্ন সাইন দিয়ে মনে রাখতে পারি। যেমন প্রথমে আমাদের একটা ডিম্বাকার হবে, তারপরে হচ্ছে এই ইনপুটে একটা গড় হবে, তারপরে প্রসেসিংয়ের পর একটা আউটপুট, এবং সর্বশেষটি হচ্ছে আমাদের শেষের। তাহলে এইভাবে আমরা সাধারণ ফ্লোচার্টটা মনে রাখবো। আর ছোটো বড়টা কীভাবে মনে রাখবো, প্রথমে আমাদের এই ফ্লোচার্টটা স্টার্ট করতে হবে, যার জন্য আমরা লিখতে হবে যে শুরুর যে একটা চিহ্ন আছে সেটা দিলাম, তারপর হচ্ছে ইনপুট দিতে হবে মান। ইনপুটের পরে ছোটো বড় বলতে গেলে আমাদের আসলে সাধারণত 3টি সংখ্যার মধ্যে ছোটো বড় বেশিরভাগ প্রশ্নে বলা থাকে, যার জন্য আমি এই 3টি আমি শর্তের গড় দিয়েছি, মানে ডিসিশন সিম্বল দিয়েছি আমি 3টি। আর এই প্রত্যেকটার জন্য আমাদের একটা করে আউটপুটের গড় দরকার, যার জন্য আমি আউটপুটের গড় দিয়েছি এখানে 3টি রম্বস আকৃতির। এখানে একটা, যেখানে এখানে একটা, মানে একটা এ, একটা বি এবং একটা সির জন্য। সর্বশেষে আমি প্রত্যেকটাকে জয়েন করে দিয়েছি, এবং জয়েন করে দিয়ে আমি এই শেষ করে দিয়েছি আমার ফ্লোচার্টটা।
যার জন্য আমি একটি ডিম্বাকার চিত্র দিয়েছি। তারপর এটা হচ্ছে ধারাটা আমার পুরোপুরি মুখস্থ করে নিতে হবে, যে প্রথমে হচ্ছে আমার একটি শুরুর চিহ্ন দিতে হবে, তারপরে হচ্ছে ইনপুট, তারপর এটা হচ্ছে প্রসেসিংয়ের পরে একটি জয়েনিং চিহ্ন, জয়েনিংয়ের চিহ্নের পরে আমার একটা শর্ত বা সিদ্ধান্তের একটা এই ডাম্বেল আকৃতি প্রতীকটা দিতে হবে। তারপরে আমার প্রসেসিংয়ের ঘর দিতে হবে 2টি, আর নিচের যে প্রসেসিংয়ের ঘরটি এটাকে একদম আমার জয়েনিং চিহ্নের সাথে একদম লাগিয়ে দিতে হবে। আর এই দিক দিয়ে দিতে হবে আমার আউটপুটের, আমার ধারা যে যোগফলটা নির্ণয় করব তার জন্য আউটপুট একটি ঘর দিতে হবে, এবং আউটপুট দেওয়ার পরে সর্বশেষ আমি একদম শেষের জন্য একটি ডিম্বাকার চিত্র আবার অঙ্কন করে দেবো। তাহলে এই ছিল সাধারণ বেসিক আলোচনা। এখন আমাদের প্রশ্ন দেখে কিভাবে বুঝবো যে আমার কখন সাধারণ ফ্লোচার্টটা আঁকতে হবে বা ছোটো বড়োটা আঁকতে হবে বা ফ্লোচার্টটাই অ্যাপ্লাই করতে হবে। এখন আমাদের প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী এগুলোকে সাজানোর চেষ্টা করব। প্রশ্নে আমাদের এরকম বলা থাকবে যে যোগফল নির্ণয় করো, 2টি সংখ্যা বা 3টি সংখ্যার যোগফল নির্ণয় করো, অথবা 2টি অথবা 3টি সংখ্যার গড় নির্ণয় করো, ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে বলতে পারে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, বা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো, এরকম বলা থাকবে, বা চিত্র আকারে দেওয়া থাকবে ত্রিভুজ বা অন্যান্য এই আমাদের গাণিতিক সমস্যাগুলো। আরেকটা কথা হচ্ছে সেলসিয়াস থেকে ফারেনহাইট বা ফারেনহাইট থেকে সেলসিয়াস এ ধরনের কথাও থাকতে পারে। তাহলে এইগুলো যদি প্রশ্নে বলা থাকে তাহলে আমরা তখন সাধারণ ফ্লোচার্টটা অঙ্কন করব। এই কথাগুলোর ভিত্তিতে আমরা ভাববো যে এখানে সাধারণ ফ্লোচার্টটা আমাদের ব্যবহার করতে হবে। আর যদি প্রশ্নে এরকম বলা থাকে যে 3টি সংখ্যা বা 3টি সংখ্যা যদি তারা প্রশ্নে দিয়ে দেয় যে এ বি সি 3টি সংখ্যার মধ্যে কোনটি বড় তা নির্ণয় করো, বা কোনটি ছোট, শুধু বড় যে বলবে তা না, ছোট বলতে পারে যে 3টি সংখ্যার মধ্যে কোনটি ছোট নির্ণয় করো, আমরা সেম ফ্লোচার্টই অ্যাপ্লাই করব। আর এরকমভাবে বলা থাকতে পারে যে 3 জনের ব্যক্তির বয়স দেওয়া থাকতে পারে, এই বয়স থেকে আমাদের কে বড় বা ছোট নির্ণয় করো, তাহলে আমরা সেম ফ্লোচার্টই অঙ্কন করব। এছাড়া আর একটু ব্যতিক্রমভাবে যদি বলে তাহলে বলবে এরকম যে 3 জন খেলোয়াড়, 3 জনের নাম দেওয়া থাকতে পারে, তাদের মধ্যে কে বেশি বা কম রান করেছে, সেই ক্ষেত্রেও সেম ফ্লোচার্টটাই আমরা অঙ্কন করব। আর যদি আমাদের 2 জনের কথা বলা থাকে তাহলে সেম জিনিসটা অঙ্কন করব, জাস্ট আমরা একটা ঘর কমিয়ে দেবো। যেহেতু এখানে আমরা এই সিদ্ধান্তের প্রতীক দিয়েছি 3টি, যদি 2 জন বলা থাকে তাহলে আমরা একটা কমিয়ে 2টি দেবো, আর আউটপুটের ঘর এখানে দেওয়া আছে 3টি, আমরা একটু কমিয়ে 2টি দেবো। তাহলে আমরা মোটামুটি একটা ধারণা নিতে পারলাম যে কখন আমরা সাধারণ ফ্লোচার্টটা ব্যবহার করবো এবং কখন আমরা ছোট বড় ফ্লোচার্টটা ব্যবহার করব। এখন বাকি রইল শুধু ধারারটা। ধারার ক্ষেত্রে আমাদের প্রশ্নে এরকম ধারা উল্লেখ করা থাকতে পারে উদ্দীপকে, যে প্রথমে প্রথম পদ দেওয়া থাকবে, তারপর দ্বিতীয় তৃতীয়, এইভাবে ক্রমান্বয়ে একটা ধারা বৃদ্ধি পেয়ে যাবে, এরকম ধারা দেওয়া থাকতে পারে। বা ব্যবধান 2 করে থাকতে পারে, 3 করে, 4 করে, এরকম ব্যবধান দিয়ে তারা একটা ধারা দিয়ে দিতে পারে এবং শেষ পদ বলে দিবে। প্রত্যেকটার শেষই তারা শেষ পদটা বলে দেবে। এরকমভাবেও থাকতে পারে যে প্রথম দ্বিতীয় পদ, কিন্তু প্রত্যেকটার উপরে তারা স্কোয়ার দিয়ে বর্গ করে দেবে এবং শেষ পদও বলা থাকবে। আর এছাড়া তারা গুণোত্তর ধারাও দিয়েও দিতে পারে। যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটি পদের মধ্যে সম্পর্ক হচ্ছে গুণের, তাহলে আমরা এটা ভাববো গুণোত্তর ধারা, তাহলে তারা গুণোত্তর ধারাও দিতে পারে। আমরা জানি ধারা সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে সমান্তর ধারা আর একটা হচ্ছে আমাদের গুণোত্তর ধারা। তাহলে যে ধারাই বলুক না কেন আমাদের সেম ফ্লোচার্টটা অঙ্কন করে দিতে হবে, এবং এই ফ্লোচার্টে কীভাবে আমরা মানগুলো বসাবো সেগুলো আমরা এখন ধারণা নেব। প্রশ্নে এরকম ধারা দেওয়া থাকতে পারে, দিয়ে তারা বলতে পারে যে এই ধারাটির যোগফল নির্ণয় করো। যদি আমাদের এটা এই গুণোত্তর দ্বারাই হোক আর সমান্তর দ্বারাই হোক, তারা মূলত আমাদের কাছে তারা যোগফলটা জানতে চায়। তাহলে যোগফল নির্ণয়ের ফ্লোচার্টটা বা প্রবাহ চিত্র অঙ্কন করতে আমাদের বলা হতে পারে। ফ্লোচার্ট এবং প্রবাহ চিত্র একই কথা, যাই বলুক না কেন আমরা এটাই অঙ্কন করব। এখন এই ধারাটার থেকে প্রত্যেকটা তথ্য আমার খুঁজে বের করতে হবে। এখানে যে আমরা এই জ্যামিতিক যে চিহ্নগুলো ব্যবহার করলাম, এখানে কোন তথ্যটা কোথায় বসাবো সব তথ্যগুলো আমার এই ধারা থেকে বের করে নিয়ে আসতে হবে। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রথম পদ, এই ধারাটির প্রথম পদ হচ্ছে আমাদের 1, তাহলে প্রথম পদকে আমরা আই দ্বারা প্রকাশ করতে পারি, মানে ইনিশিয়াল ভ্যালু। তাহলে আমাদের প্রথম পদ হচ্ছে আমাদের 1, আর আমরা যদি এখানে খেয়াল করি দেখতে পারবো যে প্রত্যেকটা পদের ব্যবধান হচ্ছে এখানে 2 করে, মানে দ্বিতীয় পদ থেকে যদি আমরা প্রথম পদটা বাদ দিই তাহলে কিন্তু ব্যবধানটা চলে আসছে, অথবা তৃতীয় পদ থেকে যদি আমরা দ্বিতীয় পদটা বাদ দিই তাহলে কিন্তু আমাদের ব্যবধানটা চলে আসছে, মানে পার্থক্য। এই প্রত্যেকটা পদের পার্থক্যটা আমরা এই এখানে দেখতে পাচ্ছি 2 করে, যেটাকে আমরা বলতে পারি যে বৃদ্ধি, মানে প্রত্যেকটা পদের বৃদ্ধি পেয়েছে 2 করে, তাহলে এখানে লিখে নিলাম 2।
এখানে আরও একটা জিনিস আমাদের স্পষ্ট করতে হবে যে এটা শেষ পদ কত। এখানে শেষ পদ স্পষ্ট বলা আছে যে এন, এখানে এন না দিয়ে তারা সংখ্যাও দিতে পারতো, কিন্তু এখানে তারা শেষ পদ এখানে ব্যবহার করেছে এনকে, যার জন্য আমরা এখানে এন লিখব শেষ পদ হিসাবে। আচ্ছা, এখন আমাদের চাওয়া হয়েছিল প্রশ্নে যে যোগফল নির্ণয় করো। যোগফলকে আমরা মূলত সামেশন বলে থাকি। তাহলে এই সামেশনের ক্ষেত্রে একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে, যে সূত্রের সমন্বয়ে এই পুরো ধারাটার আমরা যোগফল করব। তাহলে আমাদের এই যোগফলের সূত্রটা হচ্ছে এরকম যে এস সমান সমান এস প্লাস আই, এইটুকু সূত্রের সমন্বয়ে আমাদের এই অঙ্কটা করতে হবে। আর একটু লক্ষণীয় বিষয় হচ্ছে দেখতে হবে আমাদের এই পুরো ধারার ক্ষেত্রে উপরে তারা কি স্কোয়ার বা কিউব এরকম কিছু ব্যবহার করেছে কিনা। এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এখানে স্কোয়ার ব্যবহার করা যায়। তাহলে আমাদের যে এই আইটা, এটা আমাদের পুরোপুরি মুখস্থই করতে হবে, কারণ এই ফর্মুলাটাই মূলত যোগফলের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এস সমান সমান এস প্লাস আই, এখানে যেহেতু স্কোয়ার ব্যবহার করা আছে যার জন্য অতিরিক্ত একটা গুণাকার আমাদের আই এখানে দিতে হবে। যদি এখানে তারা কিউব ব্যবহার করতো তাহলে আমরা এখানে 3টা আই গুণ আকারে দিতাম। তাহলে এই যে প্রকাশটা যোগফলের নির্ণয়ের, এই প্রকাশটা এইভাবে না দিয়ে আমরা একটু অন্যভাবে দিতে পারতাম যে এস সমান সমান এস প্লাস, এইভাবে আমরা এই পাওয়ার কথাটা ব্যবহার করে এইভাবে আই লিখে ক্ষমা দিয়ে 2 লিখে দিতে পারতাম। তাহলে এই প্রকাশ আর এই প্রকাশ সেমই, জাস্ট আমরা এখানে পাওয়ার কথাটা ব্যবহার করেছি। এর দ্বারা বোঝানো হয়েছে যে আয়ের উপরে পাওয়ার হিসেবে আমাদের 2 বসবে, এটাই। আর যদি এখানে আরও বড় সংখ্যা থাকতো, যে এখানে যদি 5 বা 8 থাকতো, তাহলে কিন্তু আমরা এইভাবে প্রকাশ করতে আমরা খুবই সহজ হতো, কারণ এখানে 5 বার বা 8 বার লিখতে আমাদের অনেক জায়গার প্রয়োজন হতো, যেটা এইভাবে করলে আমাদের অনেক সহজ হয়ে যায়। তাহলে আমরা দুটোটাই সেম ক্ষেত্রে ব্যবহার করতে পারি। এখানে যে আমরা যে বৃদ্ধিটা বের করেছিলাম, মানে কত করে বৃদ্ধি পেয়েছে ধারাটা, সেটা হচ্ছে 2 করে। তাহলে এটাকেও আমাদের একটা এই সংকেত দ্বারা মূলত এটাকে প্রকাশ করতে হবে। এটার প্রকাশের মাধ্যমটা হচ্ছে এরকম, যেহেতু ইনক্রিমেন্ট মানে যেহেতু বৃদ্ধি পেয়েছে, এই ইনক্রিমেন্টটা আমরা আই দ্বারা প্রকাশ করব, যে আই ইকুয়াল আই প্লাস 2, কারণ এখানে 2 করে যেহেতু বৃদ্ধি পেয়েছে ধারাটা, যার জন্য আমরা লিখেছি আই সমান সমান আই প্লাস 2। এখন আমাদের কাজ হচ্ছে এই তথ্যগুলো এখানে বসানো, ফ্লোচার্টে বসানো। আচ্ছা, আমি কিন্তু শুরুতে আলোচনা করেছিলাম, যখন মৌলিক সাজগুলো দেই তখন বলেছিলাম যে কার কোন কাজ। তাহলে আবার একটু বলে দিচ্ছি যে এই যে চিহ্নটা ডিম্বাকৃতির এবং এই চিহ্নটা ডিম্বাকৃতির, এটির কাজ হচ্ছে শুরু এবং শেষ। আর রম্বসাকৃতির যে চিহ্নটা এটা হচ্ছে ইনপুট এবং এটা আউটপুট। আর আয়তাকারের মতন চিহ্নগুলো, সেগুলো মূলত আমাদের প্রসেসিং বা প্রক্রিয়াকরণের কাজগুলো করে থাকে। আর যেটা ডাম্বেল আকৃতির, সেটা মূলত সিদ্ধান্ত বা ডিসিশন জাতীয় কাজগুলো নিয়ে থাকে, বা শর্ত জাতীয় কাজগুলো এই প্রতীকের সাহায্যে আমরা করে থাকি। আর এই ছোট্ট যে চিহ্নটা বৃত্ত আকৃতির, সেটা মূলত আমাদের সংযোগ করতে ব্যবহৃত হয়েছে। ফ্লোচার্টের একটা পার্টের সাথে আর একটা পার্ট আমরা যুক্ত করতে গেলে এই চিহ্নটা ব্যবহার করব। তাহলে এখন আমরা এই মানগুলো এখানে বসাই। এখানে আমাদের শুরু লিখতে হবে, যেহেতু আমাদের ফ্লোচার্টটা স্টার্ট করছে, এখানে লিখবো আমরা শুরু বা স্টার্ট। তাহলে এটা হচ্ছে ইনপুট এবং আউটপুটের জন্য আমি বলেছিলাম। তাহলে এখানে আমি স্পষ্টভাবে লিখে দিব যে ইনপুট, এখানে ইনপুট দিব আমরা যে আমাদের পদ সংখ্যাগুলো। এখানে কিন্তু শেষ পদ বলা নেই, এখন যেহেতু বলা নেই, শেষ পদ হিসাবে এন বর্ণকে ব্যবহার করা হয়েছে, যার জন্য আমরা লিখবো এখানে ইনপুট এন। আর যদি এখানে সংখ্যায় বলা থাকতো যে 100 200 এরকম বা 50 এরকম, তাহলে আমরা লিখতাম যে এন ইকুয়াল 50 বা 100 এরকম লিখতাম। তাহলে প্রথমে লিখলাম স্টার্ট, তারপরে লিখলাম ইনপুট। এখন হচ্ছে আমাদের এই জায়গায় আমাদের লিখতে হবে প্রথম পদটা ডিক্লেয়ার করতে হবে। আমাদের ধারা প্রথম পদ হচ্ছে এখানে 1। তাহলে এই প্রথম পদকে আমরা প্রকাশ করেছিলাম আই দ্বারা, আমরা চাইলে এ দ্বারাও প্রকাশ করতে পারতাম, কিন্তু সবচেয়ে সহজ হচ্ছে আমাদের আই দ্বারা প্রকাশ করা। তাহলে আমরা লিখি যে আই ইকুয়াল হচ্ছে আমাদের 1, মানে আমাদের এই ধারার প্রথম পদ হচ্ছে আমাদের 1, যার জন্য লিখলাম আই ইকুয়াল 1। আর আরেকটি মেজর বিষয় হচ্ছে, আমাদের উদ্দেশ্য হচ্ছে এখানে যোগফল নির্ণয় করা। আর যোগফলকে আমরা অবশ্যই বলবো সাম। তাহলে আমাদের এখানে সামের মান দিতে হবে। যেহেতু মাত্র ধারাটা শুরু হয়েছে, আমরা জানি না সামের মান কত, যার জন্য আমরা লিখবো সাম ইকুয়াল 0। পুরো ধারাটা কমপ্লিট হওয়ার পর বুঝতে পারবো যোগফলটা কত দাঁড়ায়। শুরুতে যেহেতু আমি জানি না, যার জন্য আমি লিখলাম যে সাম ইকুয়াল 0। আচ্ছা, তাহলে আমাদের 3টি গড়ের কাজ শেষ। তারপরে হচ্ছে আমাদের এই শর্তের ঘরে কি বসবে। এই শর্তের ঘরে মূলত আমাদের একটা শর্ত নিজেরা ক্রিয়েট করতে হবে। এখানে প্রথম পদ এবং শেষ পদের সমন্বয়ে আমাদের একটা শর্ত ক্রিয়েট করতে হবে। এখানে প্রথম পদটা হচ্ছে আমাদের
এক এবং শেষ পদ হচ্ছে আমাদের এই এন। তাহলে আমরা বলতে পারি, আর এই প্রথম পদের প্রকাশ কিন্তু আমরা আই দ্বারা করেছিলাম, যে বলতে পারি যে আই লেস দেন অর ইকুয়াল এন, মানে আমাদের এই যে শর্তটা এন পর্যন্ত সত্য, মানে এন এর মান যত বলা থাকবে তত পর্যন্ত আমরা যোগফল নির্ণয় করব, যার জন্য আমরা বলছি যে আই লেস দেন অর ইকুয়াল এন। আর যদি এরকম হতো যে এন এর থেকে আমাদের ইনপুট নেওয়া মানগুলো ছোটো হবে, তাহলে কিন্তু আমরা এই ইকুয়াল চিহ্নটা দিতাম না। এই সম্পর্কতে কিন্তু আমরা বুঝতে পারছি যে এখানে আয় হবে ছোট, মানে চলক আয়ের যে চলকগুলো, আয় বলতে আমি বুঝিয়েছি যে প্রত্যেকটা পদের মান, যে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, এভাবে ক্রমান্বয়ে যে আমরা মানগুলো নিব সেটা আমরা আয় দ্বারা প্রকাশ করব। আর এনকে এখানে শেষ পদ হিসেবে ব্যবহৃত করেছি, কিন্তু এখানে এমন কোনো কিছু বলা নেই যে আমাদের আয়ের মান এই এন থেকে ছোটো হবে, যার জন্য আমরা এখানে ইকুয়াল চিহ্নটা ব্যবহার করতে পারি। তাহলে আই লেস দেন অর ইকুয়াল এন পর্যন্তই আমরা আয়ের মানটা ব্যবহার করতে পারবো যোগফল নির্ণয়ের ক্ষেত্রে। তাহলে এই শর্তটা জাস্ট এখানে বসিয়ে দিব। এখন যদি এখানে সংখ্যায় মান বলা থাকতো যে এখানে এন এর মান যদি 50 থাকতো, তাহলে আমরা এমনভাবে জাস্ট এন তুলে দিয়ে আমরা এখানে 50 লিখে নিতাম। এ হচ্ছে আমাদের শর্তের কাজটা। তাহলে শর্তটা লিখি যে আই লেস দেন অর ইকুয়াল এন। যদি এই শর্তটা সত্য হয় তাহলে আমরা এই বারংবার আমাদের যোগফলের কাজটা করে যাব, আর যদি মিথ্যা হয়ে যায় তাহলে আমরা এই প্রিন্ট দিয়ে দেব। তাহলে এখন শুধু বাকি রইল আমাদের এই দুইটি প্রক্রিয়ার গড়। এই দুইটি প্রক্রিয়ার গড়, এই প্রথমটিকে বলা হয় আমাদের স্টেটমেন্টের গড়। এই প্রথম যে প্রক্রিয়ার গড়টা, এটাকে বলা হয় আমাদের স্টেটমেন্টের গড়। তাহলে এখানে স্টেটমেন্ট বলতে আমি বুঝিয়েছি যেখানে আমাদের মূল যোগফলের কাজটা সম্পাদিত হবে। স্টেটমেন্ট এর বানানে কিন্তু প্রথম অক্ষরটা হচ্ছে আমাদের এস। আমরা এই বর্ণের সাথে মিল রেখে বলতে পারি যে এস ইকুয়াল এস প্লাস আই গুণ আই, এটা হচ্ছে আমাদের স্টেটমেন্ট। এই প্রকাশটা কিন্তু আমি এইভাবেও করেছিলাম, আমরা যে কোনো একটা ব্যবহার করতে পারি। তাহলে এই গড়টা হচ্ছে স্টেটমেন্টের, আর এই সর্বশেষ গড়টি হচ্ছে আমাদের ইনক্রিমেন্টের। এখানে আমাদের ধারাটা কত করে বৃদ্ধি পেল সেই জাতীয় শর্তটা এখানে আনবো। তাহলে এটা হচ্ছে স্টেটমেন্ট, যার জন্য আমি এখানে লিখবো যে এস সমান সমান এস প্লাস আই গুণ আই। এখানে দুইটা আই হওয়ার কারণ হচ্ছে এখানে স্কোয়ার ব্যবহার করা হয়েছিল ধারাটিতে। আচ্ছা, সর্বশেষটি হচ্ছে আমাদের এই ইনক্রিমেন্ট, মানে ধারাটা কত করে বৃদ্ধি পেলো সেই জাতীয় শর্তটা আনবো। তাহলে ইনক্রিমেন্টের কাজ আমি এখানে করে লিখেছিলাম যে ধারাটা বৃদ্ধি পেয়েছিল 2 করে, আর এর স্ট্রাকচার হচ্ছে এরকম যে আই সমান সমান আই প্লাস 2। মানে এই কথা দ্বারা বোঝানো হয়েছে যে প্রত্যেকটা পদ যেহেতু 2 করে বৃদ্ধি পেয়েছে, তাহলে তার পূর্বের পদের সাথে 2 করে এই যোগ করলে আমাদের পরবর্তী পদটা পাচ্ছি। এখানে প্রথমে কিন্তু আমাদের প্রথম পদ ছিল 1, এই 1-এর সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে কিন্তু আমাদের দ্বিতীয় পদটা পাবো। আবার এই দ্বিতীয় পদের সাথে যদি আবার আমরা 2 যোগ করি তাহলে কিন্তু আমাদের তৃতীয় পদটা পাবো। আমাদের ক্রমান্বয়ে আমরা প্রত্যেকটি পদ এইভাবে দেখতে পারবো। তাহলে এটা হচ্ছে আমাদের ইনক্রিমেন্ট, ধারাটা কত করে বৃদ্ধি পেল। তাহলে ইনক্রিমেন্টটা লিখবো এখানে আই সমান সমান আই প্লাস 2। এ হচ্ছে আমার ইনক্রিমেন্টের কাজ। মোটামুটি আমি সব কাজই শেষ করে দিচ্ছি। এখন শুধু আমাদের এই প্রিন্টের কাজটা, মানে আউটপুটের কাজটা বাকি রয়েছে। যতক্ষণ পর্যন্ত আমাদের এই শর্তটা সত্য হবে, মানে এন এর মান যত বলা থাকবে ততই যদি আমি নেই ইনপুট হিসেবে আয়ের মান, তাহলে আমরা ভাববো যে আমাদের এই শর্তটা সত্য। তার মানে ইয়েস পাবো, আমরা এখানে কমান্ড হিসাবে ইয়েস পাবো এবং এই কাজগুলো করব। আর যদি এই এন এর মান বেশি হয়ে যায়, মানে এখানে যা থাকবে, এখানে যদি 50 থাকতো আর আমি যদি ইনপুট হিসাবে এখানে আয়ের মান এই 150 বা 52 ব্যবহার করতাম, তাহলে কিন্তু আমাদের এই শর্তটা সত্য হতো না। যার জন্য আমরা এখানে পাবো নো কমান্ড, আর এখানে আমরা উত্তর ছাপিয়ে নেব, যার জন্য লিখব প্রিন্ট এস বা প্রিন্ট সাম। এইভাবে মূলত আমরা যোগফলটা নির্ণয় করি ধারার। আর সর্বশেষে আমরা এখানে জাস্ট লিখে দেব ইন্ড। এই কথা দ্বারা বোঝানো হয়েছে যে আমাদের পুরো ফ্লোচার্টটাই ভালোভাবে সম্পূর্ণ হয়েছে।